এনসিপি জামাতে ইসলামের জোটে যোগদান করবার পর যে ধরনের বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে জামাতে ইসলামী এনসিপির মতো নবীন দলকে 30টি আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে। 30টি আসনে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য কি সেই পরিমাণ ভোট ব্যাংক এনসিপির রয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সেজন্য জোট থেকে বেরিয়েই গেল। তাহলে এনসিপিকে তারপরও এত গুরুত্ব কেন দিল জামাতে ইসলামী? একটু বুঝে নেওয়া দরকার। ওখানে কি এমন কোনো নেতৃত্ব আছে, সত্যিকার অর্থে ব্যক্তি ইমেজ রয়েছে, যা দিয়ে ভোটের মাঠে জয়লাভ করে আসনটিকে নিয়ে আসা যায় এবং জোটের পাল্লাকে ভারী করা যায়? সেই ব্যাপারটাই বিশ্লেষণ করব দি বাংলা পালসের আজকের এই আয়োজনে। 30টি আসনের মধ্যে কমপক্ষে 10টি আসন রয়েছে যে আসনগুলোতে এনসিপি খুব মুখোমুখি এবং জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে বলা যায়। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যেমন রয়েছে, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ যেমন রয়েছে, হান্নান মাসুদ যেমন রয়েছে, এ সহ মোট 10 জন নেতা রয়েছে। আমরা 5 জন নেতার যাদের জয়ের সম্ভাবনা খুব বেশি তাদেরকে নিয়ে আলোচনা করব, বাকি 5 জনের পরিচিতি আপনাদের সামনে একটু তুলে ধরবো। দেখুন তো আমাদের এই বিশ্লেষণের সাথে আপনার বিশ্লেষণ মেলে কিনা। আমরা প্রথমেই আলোচনা করতে চাই এনসিপির মধ্যে এনসিপির আব্দুল হামিদ খান ভাসানী বলে পরিচিত রংপুর 4 আসন পীরগাছা এবং কাউনিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির যত নেতা এই জুলাই আগস্ট আন্দোলনের পরে এই 1.5 বছর সময় কাটিয়েছে, অনেকটাই বিতর্ক মুক্ত থেকে সুন্দরভাবে মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছিল যে নেতারা, তার মধ্যে আক্তার হোসেন অন্যতম। এই আসনটির বিগত দিনের ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো মূলত এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগই 2008 থেকে 24 পর্যন্ত দখল করে রেখেছে। এখানে করিমউদ্দিন ভরসা, উনি ইসলামী ঐক্য ফ্রন্টের হয়ে 2001 সালে এবং ওই একই ব্যক্তি আবার জাতীয় পার্টির হয়েও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এছাড়া এর আগের ইতিহাসগুলো মূলত জাতীয় পার্টিরই। তো সুতরাং বোঝাই যাচ্ছে জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক রয়েছে, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক রয়েছে, কারণ টিপু মুন্সি এই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করতেন। তো সেখানে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক রয়েছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে চাই যে এখানে ঘটনাটা কি, এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আক্তার হোসেনের ব্যক্তি জনপ্রিয়তা যেমন রয়েছে, সঙ্গে জামাতে ইসলামের একচেটিয়া ভোটের সমর্থনও তিনি পাবেন। আর এর প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হয়ে এমদাদুল হক ভরসা, উনি বিএনপির সাবেক জেলা বিএনপির সভাপতি, এবং জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। অতএব জাতীয় পার্টির ভোট ব্যাংকটা তো আমরা জানি, কিছু লিগেসি ভোট, একটা অংশ উনি টানবেন। বিএনপি যেহেতু এই আসনে চেষ্টা করছে, বিএনপি কিছু ভোট টানবেন। এছাড়াও আর একটা ফ্যাক্টর এখানে কাজ করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর অঞ্চল জুড়েই একটা ভালো সমর্থন রয়েছে এবং চরমোনাই পীরের এই দলটি 2022-এর সিটি কর্পোরেশন নির্বাচন, রংপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে 17.82% ভোট পেয়েছিলেন। সুতরাং বিএনপি কিছু ভোট টানবে, জাতীয় পার্টির কিছু লিগেসি ভোট রয়েছে, মাঝখান থেকে ইসলামী আন্দোলন কিছু ভোট টানবে। ভোটগুলো থরে থরে ভাগ হয়ে যাচ্ছে। আর আক্তার হোসেন ব্যক্তি জনপ্রিয়তা, এনসিপি বা জুলাই গণ অভ্যুত্থানের ফেস এবং একই সাথে জামাতের একচেটিয়া সমর্থন, এই সবকিছু মিলিয়ে আক্তার হোসেন অনেকখানি এগিয়ে রংপুর 4 আসন পীরগাছা এবং কাউনিয়া নিয়ে যে আসনটি গঠিত। সুতরাং বোঝাই যাচ্ছে আক্তার হোসেনের জয়ের সম্ভাবনা এখানে অনেক বেশি। এবার আমরা কথা বলতে চাই কুমিল্লা 4 আসন নিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনটাতে কে প্রতিদ্বন্দ্বিতা করছে? হাসনাত আবদুল্লাহ। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে এনসিপির কোনো জোটে না গিয়েও যদি একক নির্বাচন করত, তারপরও কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা ছিল, তাহলেও মানুষজন হয়তো আপনারা কমেন্ট করে বলতেন হাসনাত আবদুল্লাহ। জি, সেই হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন, এই দেবিদ্বার আসনটাতে উনি লড়াই করছেন। খেলা অনেক রকম ভাবে ঘুরে গিয়েছে এবং অনেকেই বলছে হাসনাত আবদুল্লাহ তো অলরেডি 1 গোল দিয়ে দিয়েছে, ওই আসন যে জয়লাভ করা হয়ে গিয়েছে। কেন? কারণ বিএনপির দীর্ঘ দিনের যে এমপি মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি কিন্তু এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, ওনার ঋণ খেলাপি জনিত কারণে নির্বাচন কমিশন ওনাকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেননি। সুতরাং
এই আসনটির বিন্যাস যদি বিগত বছরগুলোতে দেখি, এই আসনটিতে জাতীয়তাবাদী দল অনেক লিডিং দিয়েছে এবং এই মঞ্জুরুল হাসান মুন্সী এর আগে টানা ৪ বার এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ থেকে তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছে, সেটা অন্য কথা। ওই নির্বাচনগুলো নিয়ে নানান প্রশ্ন রয়েছে। তাহলে যদি বিএনপির বড় প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে যদি নির্বাচন করতে না পারেন, তাহলে তো বিএনপির এখানে অবস্থানটা অনেকখানি কমে গেল। তবে বিএনপি বসে থাকবে না। বিএনপির ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা যিনি রয়েছেন গণ অধিকার পরিষদের, সেই জোটকে কিন্তু উনি মানে জসিমউদ্দিন সাহেবকে বিএনপি মানে সাপোর্ট করবে। কিন্তু সাপোর্ট করা এক জিনিস, আর মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের বাতিল হওয়া আর এক জিনিস। তো সুতরাং হাসনাত আব্দুল্লাহ অনেকখানি এগিয়ে গেল, কারণ জামাতের একচেটিয়া সমর্থন রয়েছে এবং গোটা বাংলাদেশি হাসনাত আব্দুল্লাহকে পছন্দ করে। সেখানে দেবিদ্বারের মানুষ তো তাকে পছন্দ করেই। আর এক যে মঞ্জুরুল হাসান মুন্সীর সাবেক এক সময়কার কমেন্ট একটা বলেছিল, তাকে তো রাজমিস্ত্রির ছেলে বলে পরিচয় দিয়েছিল। সেই দিক থেকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের একটা সিম্পেথি তো হাসনাত আব্দুল্লাহ সবসময়ই ছিল। আর সবচেয়ে আপোষ না করা নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহকে মানুষজনের পছন্দ রয়েছে। অতএব বলা যায় কুমিল্লার ৪ আসন এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে হাসনাত আব্দুল্লাহ অলরেডি জয় করে ফেলেছেন, যদি কোনো ধরনের ব্যতিক্রম কোনো কিছু না ঘটে। এর পরের যে প্রার্থী রয়েছেন, মনে আছে নাহিদ, হাসনাত, সার্জিস, এরা যখন গুম হলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তখন আন্দোলনটা যখন একরকম স্তিমিত হতে থাকলো, যে ভাটের হোটেলের হারুন সাহেব যখন জোর করে স্বীকারোক্তি আদায় করে এনাদেরকে মানে আন্দোলন প্রত্যাহার করতে বললেন, তখন কান্না ভেজা কণ্ঠে আব্দুল হান্নান মাসুদের কণ্ঠস্বরই কিন্তু বাংলার মানুষের কাছে পৌঁছে গিয়েছিল এবং আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। সেই নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই হাতিয়া উপজেলার এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনটির ইতিহাস বলতে গেলে বিএনপি ২-৩ বার জিতেছিল, বাকি সময়টা মূলত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগই এখানে জয়লাভ করেছিল। অতএব বোঝা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির কিছু ভোট রয়েছে, আওয়ামী লীগের ভোট রয়েছে, জাতীয় পার্টিরও কিছু লিগেসি ভোট এখানে থাকতে পারে। তবে আব্দুল হান্নান মাসুদের ব্যক্তি জনপ্রিয়তা অনেক। আমরা সবাই দেখেছি স্পিড বোট কিংবা ট্রলারে করে যখন আব্দুল হান্নান মাসুদ নিজের এলাকায় যাচ্ছে, হাজার হাজার মানুষ তখন নদীর আশেপাশে থেকে আব্দুল হান্নান মাসুদকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারুণ্যের এই জয়যাত্রায় আব্দুল হান্নান মাসুদ অন্যরকম একটি কণ্ঠস্বর। সুতরাং সেটা রয়েছে এবং জামাতে ইসলামের একচেটিয়া সমর্থন এখানে ওনার প্রতি রয়েছে। বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম, এবং এটি কথা নয় বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম, কিন্তু যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন, তানভীর উদ্দিন এবং ফজলুল আজিম, এনারা দুজনই, ফজলুল আজিম সাহেব ১৯৯৬ এবং ২০০৮-এর নির্বাচনে উনি কিন্তু জয়লাভ করেছিলেন, একবার বিএনপির পক্ষে, একবার কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি নির্বাচন করেছিলেন ২০০৮-এ এবং তিনি জয়লাভও করেছিলেন। অর্থাৎ বিএনপির পক্ষে দুবার নির্বাচন করেছিলেন, উনি জয়লাভ করেছেন। বিএনপির পক্ষে একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, তখনও জয়লাভ করেছেন। তার মানে ফজলুল আজিম সাহেব বিদ্রোহী প্রার্থী, কিন্তু তার জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে মনোনীত প্রার্থীর চেয়েও অনেক বেশি। এবং শুধু তাই নয়, এই দুজনই নয়, আরো একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। অতএব লোকাল রাজনীতিতে এই বিদ্রোহী প্রার্থীদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক কিন্তু অবশ্যই থাকে। এরপরে আসি মৌলভীবাজার ৪ আসন। মৌলভীবাজার ৪ আসনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আপনারা চিন্তা করে দেখুন তো, শ্রীমঙ্গলের কথা বললে সবার আগে চা বাগানের কথা মনে পড়ে। অতএব এখানে চা শ্রমিকদের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। হিন্দু সহ অন্যান্য সম্প্রদায় যেমন রয়েছে, চা শ্রমিকরাও রয়েছে। এই আসনটার ব্যবধান করে দেয় মূলত এনারাই। অতএব এখানে প্রার্থী নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রীতম দাস নামে এনসিপি মনোনয়ন দিয়েছে যাকে শাপলাকলি প্রতীকে, তিনি কিন্তু একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। খেয়াল করে দেখুন তার উল্লেখযোগ্য কি কারণ রয়েছে আমি বলছি, কিন্তু তার আগে যদি এই আসনের ইতিহাস দেখি, এই আসনটা মূলত জামাতে বাংলাদেশ আওয়ামী লীগেরই, কারণ সব সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনে জয়লাভ করেছে। ওকে, আমরা একটু আসি। প্রীতম দাস নামে এনাকে আপনাদের চেনার কথা। কিভাবে চিনবেন? ২০২২ সালে যখন চা শ্রমিকদের একটা আন্দোলন গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করলো, সেই চা শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তিনি হলেন প্রীতম দাস। এবং এই কারণে মিথ্যা মামলায় ওনাকে ১৩১ দিন পর্যন্ত জেলও খাটতে হয়েছিল। অতএব একটি আন্দোলনের ফেস এবং সংগ্রাম
মুখর মানুষ এবং চা শ্রমিকদের পক্ষে অধিকার আদায়ের লক্ষ্যে উনি কাজ করেছেন এবং এই আসনে চা শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। অনেকগুলো হিসাবকে একত্রিত করলে প্রীতম দাসের পক্ষেই কিন্তু এই আসনটির রেজাল্ট যাবার কথা। তবে এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী রয়েছেন এবং শ্রীমঙ্গল পৌরসভার বহুবারের মেয়র মহসিন মিয়া মধু মনোনয়ন না পেয়ে উনি বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন। এখন ব্যাপারটা হলো প্রীতম দাসের নিজস্ব জনপ্রিয়তা, জামাতে ইসলামের সমর্থন, চা শ্রমিকদের সমর্থন, এইটা যেমন প্রীতম দাসকে এগিয়ে রাখবে, অন্যদিকে তার জন্য আরো একটা ফ্যাক্টর পজিটিভ হবে। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার এগেইনস্টে বিদ্রোহী প্রার্থীও দাঁড়িয়ে গিয়েছে, অতএব ভোট ওখানে দুই ভাগ হবে। তবে প্রীতম দাসের জন্য একটি চ্যালেঞ্জ রয়েছে। মামুনুল হকের যে দল বাংলাদেশ খেলাফত মজলিস, তার যে প্রার্থী নূরে আলম হামিদি, উনি আবার বিদ্রোহ করে 10 দলীয় জোটের পক্ষে মানে উনি যে নমিনেশন তুলেছিলেন সেটা উনি প্রত্যাহার করেননি। তবে ওনাকে সমর্থন 10 দলীয় জোট দেবে না, 10 দলীয় জোট দেবে প্রীতম দাসকে। অতএব বোঝাই যাচ্ছে এই আসনে লড়াই হবে মূলত এনসিপির মনোনীত প্রার্থী প্রীতম দাস এবং একই সঙ্গে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থীর মানে মধ্যে। অতএব ভোট ভাগ হয়ে যাবে। প্রীতম দাস এর নিজস্ব কমিউনিটির ভোট যেমন এগিয়ে থাকবেন, জামাতের সমর্থন পাবেন। অতএব সব মিলে প্রীতম দাসের এই আসনটা বেশ বলা যায় যে অনেকখানি সিকিউর করতে পারবে। 4 জন ব্যক্তির কথা বললাম: আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ এবং প্রীতম দাস। এর সাথে জয়ের দ্বারপ্রান্তে আরেকজন, সেটি হলো এনসিপির প্রধান যে চরিত্র আমরা জানি, আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 11 আসন থেকে, রাজধানীর বাড্ডা, রামপুরা এবং হাতিরঝিল এলাকা। আপনারা পত্রপত্রিকায় জুলাই আগস্ট আন্দোলনে যা দেখেছিলেন, যা ছবি শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখবেন রামপুরা এবং বাড্ডা এই অঞ্চলটা ছিল একদম রণক্ষেত্র। আন্দোলন যখনই ঝিমুতে শুরু করছে, এই আন্দোলনতে এখান থেকেই কিন্তু আন্দোলনের সূচনা হয়েছে নতুন করে বলা চলে। কারণ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ওই দিক থেকে এআইইউবি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এরা এসে বাড্ডার এই জায়গাটাতেই কিন্তু আন্দোলন অন্যরকম ভাবে গড়ে তোলে এবং তার সাইডেই রামপুরা টিভি সেন্টার, বাংলাদেশ টেলিভিশনের ওই জায়গাটাতে দুর্বার আন্দোলন গড়ে তোলে ছাত্র জনতা। অতএব যার ডাকে সাড়া দিয়ে এক দফার আন্দোলনে এই ছাত্ররা মাঠে নেমেছিল তিনি নাহিদ ইসলাম। এবং নাহিদ ইসলামের এই অঞ্চলে আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বিশেষ করে নারী ভোটারদের কাছে উনি বেশ জনপ্রিয় এবং এই 1.5 বছর সময় উপদেষ্টা থাকাকালীন সময় থেকে নিয়ে শুরু করে তারপরে মোটামুটি বিতর্কের মুক্ত থেকে কোনো প্রকার বেফাস মন্তব্য না করে ম্যাচিউরিটির পরিচয় দেয়া যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হেভিওয়েট প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের সঙ্গে। অতএব এম এ কাইয়ুম সাহেবের জয়লাভই করার কথা, কিন্তু সমস্যা হলো এখানকার স্থানীয় মানুষদের মতামত অনুযায়ী যে এখানে বিএনপির অনেকগুলো দল উপদলে বিভক্ত রয়েছে। তারা হয়তো কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়নি, কিন্তু সবাই একচেটিয়া ভাবে তাকে সমর্থন করবে না। আর ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিন্তু বেশ ভালো প্রভাব রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 35-40 হাজার ভোট টানতে পারে, জামাতের সমস্ত ভোট যদি এনসিপির বাক্সে পড়ে, নাহিদ ইসলামের একক জনপ্রিয়তা এবং তরুণদের ভোট যদি ওই জন্য তার বাক্সে আসে, অতএব এইখানে কিন্তু বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ জানানোর মতো জায়গা তৈরি হচ্ছে আসলে। অতএব এই আসনটার ক্ষেত্রেও এনসিপি অনেকখানি এগিয়ে থাকবে। এই হলো মোট 5টি আসন যেখানে এনসিপি বলা যায় জয়লাভ করে ফেলতেছে এমন একটা পরিস্থিতি। এছাড়াও বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো আরো 5টি আসন রয়েছে, যেটা সার্জিস আলমের আসন, পঞ্চগড় 1। এছাড়া রয়েছে আরো আরো আসন: নারায়ণগঞ্জ 4 আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম 2 ডক্টর আতিক মুসাহিদ, নাটোর 3 আসনে এস এম জার্জিস কাদের এবং দিনাজপুর 5 আসনে ডক্টর আব্দুল আহাদ। এই আসনগুলোতে ওনারা জয়লাভ করবেন। ঠিক একই ফ্রেমে হতে পারে। কেমন করে? জামাতের সমর্থন, নিজস্ব কিছু সমর্থন রয়েছে, অন্যদিকে বিএনপির 2 ভাগে বা 3 ভাগে বিদ্রোহী প্রার্থী রয়েছে। অন্যান্য যে ছোট ছোট দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে দলগুলো, জাতীয় পার্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে, তারাও কিন্তু কিছু ভোট ব্যাংক টানবে। অতএব সম্মিলিতভাবে ওই
এই পাঁচজনও কিন্তু বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলা চলে জয়লাভ করার দ্বার প্রান্তে এবং হাড্ডাহাড্ডি লড়াই করে ফেলবে। অতএব এনসিপির ৩০ জন প্রার্থীর ভিতরে এই ১০ জন প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। আরো এক্সাক্ট বা গভীরভাবে বিশ্লেষণ করলে ৫ জন প্রার্থীর জয়ের সম্ভাবনা ব্যাপক রয়েছে। তবে এগুলো সবই সম্ভাবনা, ১২ তারিখে জনতার রায়ই বলে দেবে মূলত কারা জয়লাভ করছে। তবে এই যে মাঠের কনটেক্সট, এই কয়েকদিনে নির্বাচনী প্রচারণায় যা বোঝা গেল তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের নিশ্চয়ই অনেক মন্তব্য আছে, এলাকা ভিত্তিক বিশ্লেষণ আছে, আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানান। যারা নতুন যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, পরামর্শ দিন। ধন্যবাদ।